বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব, গাজায় আগ্রাসন পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত কোনো চুক্তি হবে না, হুঁশিয়ারি হামাসের। জানিয়ে দেব, ইসরায়েলি বন্দরে আবারও হামলা চালিয়েছে বাহরাইনের আল আশতার ব্রিগেড। এছাড়া রয়েছে, গাজায় গণহত্যা বন্ধ করতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন আহ্বান ইরানের। জানিয়ে দেব, আগামী সপ্তাহে ইউরোপ সফর যাচ্ছেন প্রেসিডেন্ট শি জিনপিং। এছাড়া রয়েছে, আলোচনার জন্য প্রস্তুত কারাবন্দী ইমরান খান। সর্বশেষ জানিয়ে দেব, রাশিয়ার ওয়ান্টেড তালিকায় জেলেনস্কির নাম। গাজায় আগ্রাসন পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত কোনো চুক্তি হবে না বলছে হামাস। গাজা উপত্যকার উপরে ইসরায়েলি গণহত্যামূলক অপরাধ যুদ্ধ পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত ইহুদিবাদী পণবন্দীদের মুক্তি দেওয়ার ব্যাপারে হামাস কোনো চুক্তিতে যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে। স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি ছাড়াই হামাস মিশরের রাজধানী কায়রোতে পণবন্দী মুক্তির ব্যাপারে একটি চুক্তিতে সম্মত হতে যাচ্ছে বলে যখন ইসরায়েলি গণমাধ্যমগুলো আশাবাদ ব্যক্ত করা হয়েছিল, তখন ওই হুঁশিয়ারি দিল হামাস। হামাসের সিনিয়র নেতা হিমাস বাদরান কাতার নিউজ চ্যানেল আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই সতর্কবাণী উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, ফিলিস্তিনের জনগণের দুঃখ দুর্দশা অবসানের জন্য হামাস একটি চুক্তিতে পৌঁছাতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ, তবে সেই চুক্তি যে কোনো মূল্যে হবে না। হিমাস বাদরান আরও বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার উগ্র মন্ত্রিসভার কাল্পনিক কিছু অভিযোগ তুলে ধরে যুদ্ধবিরতির আলোচনা ভণ্ডুল করার ষড়যন্ত্র করছে। নেতানিয়াহু নিজের ব্যক্তিগত রাজনৈতিক ভবিষ্যতের স্বার্থে পণবন্দীদের জীবন নিয়ে সিনেমিনি খেলছেন। মিশরের একাধিক সূত্র শনিবার জানিয়েছিল, গাজায় যুদ্ধ প্রতিষ্ঠা করতে এবং ইসরায়েলি পণবন্দী মুক্তির আলোচনায় বেশ খানিকটা অগ্রগতি অর্জিত হয়েছে। সূত্র জানায়, এবারের কায়রো বৈঠক থেকে ভিন্ন রকম ফল বেরিয়ে আসতে পারে। এর আগে মিশরের মধ্যস্থতায় কাতার কায়রোতে একাধিকবার বৈঠক হলেও ইসরায়েল ও হামাসের কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হয়। হামাস বলছে, স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ করে গাজা থেকে সকল দখলদার সেনাকে স্থায়ীভাবে প্রত্যাহার ও গাজায় অবাধ ত্রাণ তৎপরতা জোরদার ও উত্তর গাজার বাস্তুচ্যুত মানুষদেরকে তাদের ঘরবাড়িতে ফিরে যেতে না দেওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে কোনো চুক্তি হবে না। এদিকে ইসরায়েলি বন্দরে আবারও হামলা চালিয়েছে বাহরাইনের আল আশতার ব্রিগেড। গাজাবাসী ফিলিস্তিনের জনগণের উপর ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ গণহত্যার প্রতিবাদে বাহরাইনে ইসলামী প্রতিরোধ আন্দোলন আল আশতার ব্রিগেড দ্বিতীয়বারের মতো ইসরায়েলি বন্দরে হামলা চালানোর ঘোষণা দিয়েছে। এটি বলেছে তারা গত ২রা মে অ্যাটাক ড্রোন ব্যবহার করে ইসরায়েলি দক্ষিণাঞ্চলীয় এইলাত বন্দরে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে। আরব বিশ্বে এইলাত বন্দর উম্মুর রাশরাশ নামে পরিচিত। আল আশতার ব্রিগেড গতকাল প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, অবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইসরায়েলি গণহত্যামূলক যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত এই হামলা চলতে থাকবে। এর আগে ওই ব্রিগেড গত ২রা মে প্রথমবারের মতো ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা করার কথা জানিয়েছিল। এটি বলেছিল যে তারা গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ২৭ এপ্রিল ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় এইলাত বন্দরে নজিরবিহীন হামলা চালিয়েছে। গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে গত ৬ মাসেরও বেশি সময় ধরে ইয়েমেন, ইরাক ও লেবানন প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলের বিরুদ্ধে যে হামলা চালিয়ে আসছিল তাতে যোগ দিল বাহরাইনের এই প্রতিরোধ সংগঠন। এরই মধ্যে লোহিত সাগরে ইয়েমেনের সামরিক অভিযানের ফলে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় এইলাত বন্দরের কার্যক্রম প্রায় মুখ থুবড়ে পড়েছে। গাজায় গণহত্যা বন্ধ করতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন আহ্বান ইরানের। অবরুদ্ধ গাজা উপত্যকার উপর চলমান গণহত্যা বন্ধ করতে তেল আবিবকে বাধ্য করার জন্য ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে ইরান। গম্বিয়ার রাজধানী বঞ্জলে শনিবার ইসলামী সহযোগী সংস্থা বা ওআইসির 15তম শীর্ষ সম্মেলনে দেওয়া বক্তব্যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান এই বক্তব্য দেন। তিনি বলেন, ফিলিস্তিনি জাতি এখন চরম প্রতিকূলতা ও দুর্ভিক্ষের মধ্যে ছড়িয়ে পড়েছে। নিশ্চিতভাবে তা কেটে যাবে, কিন্তু এই কঠিন সময় মুসলিম দেশগুলো কিভাবে ফিলিস্তিনি জনগণের পক্ষে কতটুকু দাঁড়াতে পেরেছে তা ইতিহাস হয়ে থাকবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, নিঃসন্দেহে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করলে তা গাজায় গণহত্যা ও জর্দান নদীর পশ্চিম তীরে নৃশংস দমন অভিযান বন্ধ করতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে। তিনি বলেন, গাজা পরিস্থিতি একথা সুস্পষ্টভাবে প্রমাণ করেছে, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনকে ধ্বংস করা এবং ইসরায়েলি বাসনা দিবাস্বপ্ন ছাড়া আর কিছুই নয়।
আমির আব্দুল্লাহিয়ান বলেন, এটি একটি ঐতিহাসিক বাস্তবতা যে ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখল করে ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র প্রতিষ্ঠা করা হয়েছে। কাজেই এটি একটি অবৈধ দখলদার ও বর্ণবাদী সরকার এবং সময়ের পরিক্রমায় এটি কখনো বৈধ হয়ে যাবে না। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইসরায়েলের হাতে দখলীকৃত ভূখণ্ডের মুক্তি এবং ফিলিস্তিনি শরণার্থীদের তাদের বাড়িঘরে ফিরে যেতে দেওয়া, ফিলিস্তিনি জনগণের রাষ্ট্র পরিচালনা করার সুযোগ দেওয়ার মাধ্যমেই কেবল মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা ফিরে আসতে পারে, অন্য কোনো উপায় নয়। এদিকে আগামী সপ্তাহে ইউরোপ সফর যাচ্ছেন শি জিনপিং। 5 বছরের মধ্যে প্রথমবারের মতো ইউরোপ সফরে যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ইউরোপীয় ইউনিয়নের ভর্তুকি বিরোধী তদন্ত এবং গুপ্তচর ভিত্তিক রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের মস্কোকে চীনা একচেটিয়া সমর্থনের ফলে সৃষ্টি হওয়া উত্তেজনার মধ্যেই আগামী সপ্তাহে ফ্রান্স, হাঙ্গেরি ও সার্বিয়া যাবেন তিনি। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বরাত দিয়ে শনিবার 4 এপ্রিল এই খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। আগামী সোমবার প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে সাক্ষাৎ করবেন চীনের প্রেসিডেন্ট। ইউক্রেন রাশিয়া যুদ্ধের অবসান ঘটাতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর চাপ প্রয়োগ করতে দীর্ঘদিন ধরে শি জিনপিংকে অনুরোধ করে আসছেন ইমানুয়েল ম্যাক্রন। একই দিন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েনের সঙ্গে দেখা করবেন তিনি। চীনকে কেন্দ্র করে গড়ে ওঠা জার্মান থিঙ্ক ট্যাঙ্ক কোম্পানি ম্যারিস্কের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক পরিচালক আবিগাইল ভ্যাসিলিয়ারা জানান, চীনের চাওয়া বেশ পরিষ্কার। তার মতে ইইউ এর ভর্তুকির বিরোধী তদন্তের বিরুদ্ধে লবিং এবং দ্বিপাক্ষিক সম্পর্ক স্থিতিশীলতার বিষয়ে মনোযোগ দিতেই শি জিনপিংয়ের এই সফর। এর আগে গত সেপ্টেম্বরে চীন যে বৈদ্যুতিক কার তৈরি করেছে এবং তাতে রাষ্ট্রের ভর্তুকি রয়েছে তার তদন্ত করেছে ইইউ। এছাড়া ইউরোপের বাজারে চীনা পণ্যের নিষেধাজ্ঞা ও বিধিনিষেধ রয়েছে, আর এই বিধিনিষেধ বেশি দিন বহন করা চীনের পক্ষে সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ভ্যাসেলিয়ার। এছাড়া সম্প্রতি ইউরোপের দেশগুলোতে গুপ্তচর বৃত্তির বাড়ানোর অভিযোগ রয়েছে চীনের বিরুদ্ধে। এসব কারণে শি জিনপিংয়ের ইউরোপ সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। প্যারিস ভ্রমণ শেষে ইউরোপের চীনের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর আরবানের সঙ্গে দেখা করবেন শি জিনপিং। এরপর তিনি সার্বিয়ায় যাবেন। এদিকে আলোচনার জন্য প্রস্তুত কারাবন্দী ইমরান খান। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খান বলেছেন, আমি আলোচনার জন্য প্রস্তুত আছি, কিন্তু কোনো চুক্তির জন্য নয়, এবং গত 18 মাস ধরেই আমি এই একই কথা বলে আসছি। আদিয়ালা কারাগারে ইমরান খান সাংবাদিকদের বলেন, আলোচনা রাজনীতির অংশ যা বিরোধীদের সঙ্গে হয়, তবে তার দল 3টি দল ছাড়া সবার সঙ্গে আলোচনায় রাজি। ইমরান খান বলেন, যারা দেশ ছেড়ে চলে যেতে চায় বা কারাভোগ এড়াতে চায় তারাই কেবল চুক্তি করে। তিনি আলোচনার জন্য খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গন্ডাপুর এবং জাতীয় পরিষদের বিরোধী দলীয় নেতা ওমর আইয়ুব, সিনেটরের বিরোধী নেতা শিবলি ফারাজের নাম দিয়েছেন। কারাবন্দী এই নেতা বলেন, আলোচনার জন্য আমি এই 3 জনের নাম প্রস্তাব করেছি, চুক্তির জন্য নয়। এদিকে পিটিআইয়ের বর্তমান চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান বলেছেন, সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক মামলার শিকার। বর্তমান ইমরান খান তার মামলার রায় দ্রুত দেওয়ার অনুরোধ করছেন বলেও জানিয়েছেন তিনি। এদিকে রাশিয়ার ওয়ান্টেড তালিকায় জেলেনস্কির নাম। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা করেছে রাশিয়া। একই সঙ্গে তাকে একটি ওয়ান্টেড তালিকায় রাখা হয়েছে। রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ডাটাবেজের তথ্য উদ্ধৃত করে এই খবর জানিয়েছেন দেশটির বার্তা সংস্থা তাস নিউজ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। তাসের প্রতিবেদনে এ বিষয়ে বিস্তারিত কিছুই উল্লেখ করা হয়নি। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন সর্বাত্মক আক্রমণ শুরু করে দেশ থেকে কয়েকজন ইউক্রেনীয় ও ইউরোপীয় রাজনীতিকদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল রাশিয়া। এর আগে ফেব্রুয়ারিতে এস্তোনিয়ার প্রধানমন্ত্রী কাজা কাকালাস, লিথুয়ানিয়ার সংস্কৃতি মন্ত্রী এবং লটভিয়ার আগের সরকারের কয়েকজন পার্লামেন্ট সদস্যকে ওয়ান্টেড তালিকায় রেখেছিল রাশিয়া। সোভিয়েত আমলের একটি ভাস্কর্য ধ্বংসের অভিযোগে এই তালিকা রাখা হয়। গত বছর আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির প্রসিকিউটরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে মস্কো। এই প্রসিকিউটর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে যুদ্ধ অপরাধের মামলায় পরোয়ানা জারির উদ্যোগ নিয়েছিলেন।